সোহেল আর কিছু বলতে পারে না। তার আগেই আগন্তুক তাকে মাটিতে ফেলে দেয়। সোহেলের উপরে উঠে তার হাতে ছুরিঘাত করে, শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। একসময় তার পুরুষাঙ্গ কেটে দেয়। সোহেল চিৎকার করে ওঠে। আগন্তুক সোহেলের বুক বরাবর ছুরি চালায়। সোহেলের রক্ত রঞ্জিত হয়ে যায় তার দেহ। সে হেসে বলে ওঠে, এটা তোর কৃতকর্মের ফল, এখন আমি তোর রক্তে গোসল করব। বলেই অদ্ভুতভাবে হাসতে থাকে আগন্তুক। সোহেলের প্রাণ পাখি ততক্ষণ ওড়াল দিয়েছে। নেহা মির্জা সোহেলের অ্যাপার্টমেন্টে এসে তাকে খুঁজে না পেয়ে রেগে যায়। বিড়বিড় করে বলে, তুই লোকটাকে আবার ঠকালো না তো? আজ তো আমাদের বিয়ে করার কথা ছিল, তাহলে এই কোথায় চলে গেল? নেহা মির্জা বাইরে বের হয়ে এদিক ওদিক খুঁজতে থাকে। হঠাৎ করে কিছুটা দূরে এসে তার রাস্তা তরল জাতীয় কিছু পড়ে থাকতে দেখতে পায়। ভয়ও লাগে খুব। ভালো করে দেখে বুঝতে পারে রক্ত। এখানে রক্ত কি করে এলো? বলে নেহা সেই রক্তর অনুসরণ করতে থাকে। কিছুটা দূরে গিয়ে ভয় চিৎকার করে ওঠে, কারণ সেখানে শৈলের বিভিন্ন দেহ পড়ে আছে। নেহা এই দৃশ্য দেখে ভয় জ্ঞান হারিয়ে ফেলে। পেছন থেকে কারোর অট্টহাসির শব্দ শোনা যায়। প্রথম প্রতিশোধ নেওয়া শেষ, এবার আরেকজনের পালা। বলেই সে চলে যায় দূর অজানায়। এদিকে নেহা অজ্ঞান হয়ে পড়ে গেলেও তার চিৎকার কিছু জনের কানে আসে। সেই শব্দে কয়েকজন ছুটে আসে। এসে এই দৃশ্য দেখে গোটা এলাকা হুলস্থুল পড়ে যায়। গা শিউরে দেবার মতো ঘটনা। ফাতেমা ফারিয়াকে ঘরে শুয়ে নিচে আসে। তখনই ফাহিম ও মোহনা তার সামনে কথা বলতে আসে। ফাতেমা তাদেরকে দেখে হেসে বলে, তোমরা এখানে খেয়েছো তো? ফাহিম ফাতেমাকে প্রশ্ন করে, কোথায় ছিলিস তুই? আমার সেই কখন থেকে খুঁজছি, কোন জায়গায় বাকি রাখিনি, হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেছিলি? ফাতেমা থতমত খেয়ে যায়। আমতা আমতা করে বলে, একটু বাইরে গেছিলাম। মোহনা ফাতেমার কাছে আসে। তার হাতে রক্ত দেখে বলে, তোমার হাতে রক্ত কোথা থেকে এলো? ফাতেমা দ্রুত শাড়ির আঁচলে হাত লুকিয়ে মৃদু হেসে বলে, কেটে গেছে হয়তো কোনোভাবে। মোহনা ফাতেমার সামনে মাথা নিচু করে বলে, আমি জানি আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, এর জন্য হয়তো আমি ক্ষমারও যোগ্য নই, তবু আমি ক্ষমা চাইছি তোমার কাছে, পারলে আমায় ক্ষমা করে দাও। আমি কিছু মনে রাখিনি ভাবি। তুমি আর কতদিন এখানে পড়ে থাকবে? এবার তুমি নিজের বাড়িতে চলো। আমিও ভাবছিলাম যাব, আপাতত তো শ্রেয়ার বিয়ে হলো, বৌভাতটা পেরো, তারপর আমি যাব। ঠিক আছে। ফাতেমা মৃদু হেসে চলে আসে সেই স্থান থেকে। যাবার সময় আবারও নিজের হাতে থাকা রক্তের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। প্রভাতের আবির্ভাব তরণীর আলোয় আলোকিত। সূর্যকিরণ জানান দিচ্ছে নতুন দিন, নতুন শুরুর। ফাতেমা সকাল সকাল ফারিয়াকে ঘুম থেকে তুলে দিল। দুই মা মেয়ে একসাথে নামাজ আদায় করে নিল। অতঃপর ফাতেমা ফারিয়াকে বলল, এখন থেকে নিজে নিজে ওঠার অভ্যাস করে নাও ফারিয়া, আমি তো সব সময় তোমাকে ডেকে তোলার জন্য থাকবো না। ফারিয়া আতকে উঠে বলে, তুমি এমন কথা কেন বলছো আম্মু? তুমি থাকবে না তো কোথায় যাবে? ফারিয়ার কথার পরে ফাতেমা আর কিছু বলে না, শুধু তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, নিজেকে শক্ত করো, তোমায় শক্ত হতে হবে। তুমি আমার মেয়ে, আমার মতো করেই তোমায় নিজেকে তৈরি করতে হবে। ফারিয়া কি বুঝলো ফাতেমা সেটা ঠাউর করতে পারল না। মাকে শক্ত করে জড়িয়ে বসে থাকলো মেয়েটি। ফাতেমা শাবানা বেগমের সাহায্য করতে লাগলেন নানান কাজে। আজ শ্রেয়ার বৌভাত, একটু পরে তাদের যেতে হবে সেখানে। শাবানা বেগম নতুন কুটুমের বাড়ি খালি হাতে যেতে চান না, তাই নানান আয়োজন করছেন। শাবানা বেগমের ছেলে আজ অফিস কাজে ব্যস্ত, তবে তার স্ত্রী আরমিন এবং সন্তান শাহেদ এসেছে। তবে আরমিনের এসব কাজকর্মের কোনো আগ্রহ নেই। সে এসেই সোফায় পা তুলে বসে ফোন চাপছিল। শাহেদ ফারিয়ার সাথে খেলছিল। শাবানা বেগম ফাতেমার প্রশংসায় পঞ্চমুখ। কথায় কথায় তিনি বলে ফেললেন, তোমার মতো এত ভালো মেয়ে আমি খুবই কম দেখেছি। আমার যদি আর একটা ছেলে থাকতো তাহলে তার সাথেই আমি তোমার বিয়ে দিতাম। আরমিনের গা জ্বালা দিয়ে উঠল কথাটা শুনে। বিয়ের পর থেকে তার শাশুড়ি তো কখনো এভাবে তার প্রশংসা করেনি। তাই সে ফাতেমাকে উদ্দেশ্য করে বলে, মা ফাতেমা, তুমি নিজের কোনো ব্যবস্থা করোনি? আর কতদিন এভাবে অন্যের বাসায় পড়ে থাকবা? ফাতেমা ভীষণ অপমানিত বোধ করে। শাবানা বেগম বলে ওঠেন, তোমার কি সমস্যা বৌমা? ও তো তোমার বাড়িতে থাকছে না। ফাতেমা বলে, আমি শুধু শ্রেয়ার বৌভাত পর্যন্তই আছি,
আজ ফিরে যাব। আপনাকে এটা বলার ইচ্ছা ছিল আন্টি, ভেবেছিলাম বলবো। তুমি কি আমরিনের কথা এমন বলেছো ফাতেমা? ওর কথাই পাত্তাই দিও না, তুমি যতদিন ইচ্ছা এখানে থাকতে পারো। না আন্টি, আমি অনেক আগে থেকেই এটা ভেবে রেখেছি। আপনি যে এতগুলো দিন আমাকে আশ্রয় দিয়েছেন সেজন্য আমি আপনার উপর অনেক কৃতজ্ঞ। তবে ভাইয়া ভাবি আমাকে বাসায় ফিরতে বলেছে, তাই আমায় ফিরতে হবে। শাবানা বেগম আর কথা বাড়ান না। আরমিনও মুখ বাঁকিয়ে ফোন টিপতে থাকে। এর মধ্যে হঠাৎ ফাতেমার ফোন বেজে ওঠে। সে ফোনটা রিসিভ করতেই বিপরীত দিক থেকে বলে, পুলিশ স্টেশন থেকে বলছি। আপনার প্রাক্তন স্বামী সোহেলের লাশ উদ্ধার করা হয়েছে গতকাল। কেউ তাকে ভীষণভাবে খুন করছে। আপনাকে এখনই পুলিশ স্টেশনে আসতে হবে। ফাতেমা হতবাক। নিজেকে সামলাতে কিছুক্ষণ সময় নেয়, ফোনটা রেখে দেয়। তার হঠাৎ এমন বিষণ্ণ চেহারা দেখে শাবানা বেগম জিজ্ঞেস করে, কি হয়েছে? সোহেল খুন হয়েছে। ফাতেমা পুলিশ স্টেশনে এসে বসে আছে অনেকক্ষণ। অপেক্ষা করছে এই থানার ওসির জন্য। ফাতেমার অপেক্ষার পুরো শেষ হলো। কিছুক্ষণ পরই তার সামনে এসে উপস্থিত হয় ওসি। ফাতেমা চোখ তুলে তাকাতেই অবাক হয়। এই লোকটার সাথেই তো গতকাল তার ধাক্কা লেগেছিল। ফাতেমা চোখ বলে ওনার ব্যাস্টের দিকে। নুয়াশ খণ্ডকার নামটা পড়ে ফাতেমা এবার তাকায় সুদামদেহী পুলিশ অফিসারের দিকে। তামাটে দেহের রং, ঘন বুড়ো, বড় বড় দুটো চোখ, চোখা নাক, মুখে গাম্ভীর্য, পেশিবহুল হাত, সব মিলিয়ে লোকটাকে সুদর্শন আখ্যা দেওয়া যায়। বয়স আনুমানিক 33 থেকে 34। ফাতেমা এক পলক দেখেই চোখ ফিরিয়ে নিল। নুয়াশ খণ্ডকার ফাতেমার সামনে বসে হাতে একটা ফাইল নিয়ে বলতে থাকে, আপনি তাহলে ভিকটিমের প্রাক্তন স্ত্রী? জি। আপনার ডিভোর্স কতদিন আগে হয়েছিল? 2 মাস। তারপর আপনার স্বামী দ্বিতীয় বিয়ে করে? না, আমাদের বিবাহিত জীবন চলাকালীনই। আপনার রাগ হয়নি আপনার স্বামীর উপর? হয়েছিল। বুঝলাম। আপনার প্রাক্তন স্বামীকে যখন হত্যা করা হয়েছিল তখন আপনি কোথায় ছিলেন? বাসায়। আপনার বাবার বাসায়? না, আমার বান্ধবীর বাসায়। তার বিয়ে ছিল গতকাল। নুয়াশ নিজের মুখ থেকে ফাইলটা সরিয়ে এবার সরাসরি ফাতেমার দিকে তাকায়। ফাতেমার দিকে তাকাতেই তার বুড়ো যুগল কুঁচকে যায়। গতকাল রাতে এই রমণীকেই তো সে দেখেছিল নিজের খালাতো ভাই প্রত্যুষের বিয়েতে। দুইবার ইনি তো তার সাথে ধাক্কাও খেয়েছিলেন। নুয়াশ খণ্ডকার চুপ করে কিছুক্ষণ ফাতেমাকে পর্যবেক্ষণ করে বলে, আপনি কি নিজের প্রাক্তন স্বামীর ডেড বডি দেখতে চান? আমি রক্ত সহ্য করতে পারি না। ঠিক আছে, আপনি তাহলে এখন আসতে পারেন। এরপর কোনো দরকার থাকলে আমি আপনাকে ডেকে নেব। আচ্ছা। ফাতেমা উঠে দাঁড়ায়, ধীর পায়ে হেঁটে চলে যায়। নুয়াশ ফাতেমার যাওয়ার পানে তাকিয়েছিল। এমন সময় তার ফোনে তার আম্মুর কল আসে। নুয়াশ ফোনটা রিসিভ করতেই তিনি বলেন, নুহাস, তুই কোথায় রে? আমি তো থানায়। কেন? আজ তো প্রত্যুষের বউ ভাত, তুই যাবি না? না আম্মু, আমার থানায় আজ কিছু জরুরি কাজ আছে। বউ ভাত তো দুপুরের দিকে, এখনো অনেক সময় আছে। তুই দেখ না, একটু চেষ্টা করে যদি যেতে পারিস। তোর খালা বারবার করে বলছে, আমি তো অসুস্থ তাই যেতে পারছি না। তুই না হয় নাইম আর নিহাকে নিয়ে চলে যা। তুমি নাইমকে বলো নিহাকে নিয়ে যেতে। আমি যেতে পারবো কিনা জানি না, যদি সময় পাই তাহলে যাব। ঠিক আছে, আমি তাহলে রাখছি। আচ্ছা। ফাতেমার মন ভীষণভাবে খারাপ হয়ে গেছে। যতই সোহেলের সাথে তার ঝামেলা থাকুক, লোকটার সাথে তো 6 বছরের সংসার ছিল তার। ফাতেমা ফারিয়াকে দেখে, মেয়েটা কি সুন্দর খেলছে সায়েদের সাথে। এই মেয়েটা তো তার আর সোহেলের। ফারিয়াকে এখন সোহেলের মৃত্যুর খবর দেয়নি ফাতেমা। যতই হোক বাবা তো, মেয়েটা বোধহয় সামলাতে পারবে না এই ধাক্কা। একসময় তো বাবা অন্ত্র প্রাণ ছিল মেয়েটা। ভীষণ অসহায় লাগছে তার। তবে ফাতেমা নিজের চোখে জলকে নিয়ন্ত্রণ রাখে। ওই প্রতারকের জন্য চোখের জল নষ্ট করার মানে হয় না। সে নিশ্চয়ই তার কৃতকর্মের ফল ভোগ করছে। ফাতেমা চুপচাপ বসেছিল। ফারিয়াকে এখনো সে সোহেলের মৃত্যুর খবরটা জানায়নি। মেয়েটা এখন অনেক আনন্দে আছে। ফাতেমা চায় না এখন তাকে এটা জানিয়ে কষ্ট দিতে। পরে সময় করে ভাবছে। এর মধ্যে শাবানা বেগম ফাতেমাকে এসে বলেন, তুমি চুপচাপ বসে আছো কেন ফাতেমা? আজ তো শ্রেয়ার বউ ভাত, তুমি যাবে না?
ফাতেমা শাবানা বেগমকেও কিছু জানায়নি, তাই ভাবলো সব বলবে। কিন্তু তখনই ফারিয়া সেখানে এসে বেশ আশা করে বলে, আম্মু, আমরা একটা সুন্দর জামা বের করে দাও না। শ্রেয়া আন্টির বৌভাতে যাব, শায়দ অনেক সুন্দর একটা পাঞ্জাবি পরেছে জানো। ফাতেমা মেয়েরা তো উৎসাহ দেখে আর না করতে পারল না। শৈলের জন্য তো তাকে আর তার মেয়েকে কম ভোগান্তি পোহাতে হলো না। এখন এই সুখের সময়গুলো ওই লোকটির জন্য কেন কষ্ট করবে? ফারিয়া কতদিন পর এত আনন্দিত, এত আগ্রহ নিয়ে সাজতে চাইছে। তখন ফাতেমা আর মানা করতে পারল না। ফারিয়াকে বলল, এসো, আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি। এরপরই ফারিয়াকে অনেক সুন্দর করে সাজিয়ে দিল ফাতেমা। নিজেও তৈরি হয়ে নিল। সাজগোজ শেষ করে সবাই মিলে বেরিয়ে পড়ল। এখন তাদের উদ্দেশ্য শ্রেয়ার বৌভাতের ওখানে যাওয়া। সেখানে গিয়ে যদি ফারিয়া একটু খুশি হয় তাহলে তাই সই, কারণ ফাতেমা জানে শৈলের মৃত্যুর খবরটা ফারিয়া এত সহজভাবে মেনে নেবে না। নুয়াশ খণ্ডকার কেস সম্পর্কে কিছু ফাইল কাটছিল। বর্তমানে সে একটু ফ্রি ছিল, তবে প্রত্যুষের বৌভাতে যাওয়ার খুব একটা ইচ্ছা নেই তার। এমনিতেই এসব উৎসব অ্যাটেন্ড করতে তার ভালো লাগে না। খালামণি বারবার বলেছিল জন্যেই সে প্রত্যুষের বিয়েতে গিয়েছিল, তবে এখন আর বৌভাতে যেতে মন চাচ্ছে না। নুয়াস তাই ফাইল ঘাটা ব্যস্ত ছিল। এমন সময় তার ফোন বেজে ওঠে। নুয়াস ফোনটা হাতে নিয়ে দেখলো তার ছোট ভাই নাইম ফোন করেছে। নুয়াস ফোনটা রিসিভ করে। নাইম বলে ওঠে, ভাইয়া, কোথায় তুই? আমরা তোর অপেক্ষায় বসে আছি, আর তুই এখনো আসছিস না? প্রত্যুষ ভাইয়ার বৌভাতে যেতে হবে তো নাকি? নুয়াস বলে, তুই নিহাকে নিয়ে চলে যা নাইম, আমি যাব না। সে কি কথা? নিহা, তোমার আব্বু যাবে না বলছে? সাথে সাথে নিয়া নাইমের হাত থেকে ফোনটা নিয়ে বলে, আব্বু, তুমি আসবে না? বছর কয়েকের ছোট্ট নিয়ার কথার প্রেক্ষিতে কি উত্তর দেবে সেটা বুঝতে পারল না নুয়াস। তবুও তাকে বোঝানোর জন্য বলে, আমি কাজে ব্যস্ত আছি নিহা, আমি যেতে পারবো না। তুমি চাচুর সাথে চলে যাও। আমি কিছু জানি না, তোমাকে আসতে হবে, নাহলে আমিও যাব না। দেখো মামনি, এত জেদ করতে নেই। আব্বু ব্যস্ত আছে তো, বোঝার চেষ্টা করো। নিয়ে এবার কাঁদতে শুরু করলো। মেয়ের কান্না সহ্য করতে পারলো না নুয়াস। এই মেয়েটাই যে তার বেঁচে থাকার একমাত্র সম্বল। স্ত্রীকে হারানোর পর মেয়েকে আঁকড়েই তো বেঁচে আছে। তাই নুয়াস মেয়ের জেদের কাছে হার মেনে বলে, আচ্ছা, তোমার আর কাঁদতে হবে না, তুমি চাচুর সাথে যাও, আমি চলে যাব। সত্যি? হ্যাঁ সত্যি। প্রমিস করো। ঠিক আছে, প্রমিস। মনে রেখো, তুমি কিন্তু প্রমিস করেছো, একদম প্রমিস ভঙ্গ করবে না, নাহলে কিন্তু আমি আর তোমার সাথে কথা বলবো না। আমি চলে যাব মামনি। ঠিক আছে, রাখছি, তুমি চলে এসো। ফোন রেখে লম্বা একটা শ্বাস নেয় নুয়াস। মেয়েকে যখন একবার কথা দিয়ে ফেলেছে তখন তো তাকে যেতেই হবে। নুয়াস উঠে দাঁড়ায়। নিয়ার এই জেদ দেখে তার মনে পড়ে যায় নিজের স্ত্রীর অপার কথা। অর্পাও তো ঠিক এতটাই জেদি ছিল, তবে তার জেদ ছিল অন্যায়ের বিরুদ্ধে। একজন পরাক্রমশালী নির্ভীক সাংবাদিক ছিল সে। আজ এই পরাক্রমী মনোভাবই তার জীবন কেড়ে নেয়। এইসব ভেবেই নুয়াসের পুরনো কষ্ট আবার মাথা চাড়া দিয়ে ওঠে। অর্পার খুনিদের এখনও শাস্তি দিতে পারেনি। এই কষ্ট তাকে সবসময় কষ্ট দেবে। কত চেষ্টা তো আর করেনি, কিন্তু খুনি অনেক চালাক ছিল। নুয়াস এখন সবটাই মহান সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিয়েছে। তিনি নিশ্চয়ই অপরাধীদের উচিত শিক্ষা দেবেন। শ্রেয়া খুব খুশি হয় ফাতেমা সহ নিজের পুরো পরিবারকে নিজের বৌভাতে দেখে। ফাতেমা নিজের সব দুঃখ লুকিয়ে হাসি মুখে শ্রেয়ার সামনে আসে, তার সাথে কথা বলতে থাকে। নতুন জীবনের অভিজ্ঞতা কেমন? দারুণ। আমি জানতাম না শ্বশুরবাড়ি এত সুন্দর হয়, জানলে আরো আগেই বিয়ে করে নিতাম। তোর স্বামী মানুষটা কেমন? প্রত্যুষ, ও তো একজন দারুণ লোক। এমন কাউকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া তো ভাগ্যের ব্যাপার। ফাতেমা খুশি হলো শ্রেয়ার কথা শুনে, স্মিত হেসে বলল, একজন ভালো জীবনসঙ্গী আল্লাহর দেওয়ার অনেক বড় নিয়ামত। আমার জীবনে এমন একজন ছিল। বাদ দিস এসব কথা, তোর জীবন সুখের হোক। আমি চাই তুইও নতুন করে জীবনটা শুরু কর। জীবনটা তো কারো জন্যই থেমে থাকে না। একজন ভুল মানুষের জন্য জীবন নষ্ট করে লাভ কি? তুই চাইলেই আবার নতুন কারোর সাথে। শ্রেয়া নিজের কথা সম্পূর্ণ করার আগেই ফাতেমা তাকে বলে, এই ব্যাপারে কথা না বাড়ানোই ভালো হবে শ্রেয়া। একজন মেয়ের জীবনে বিয়ে একবারই হয়। তাছাড়া ব্যাপারটা শুধু আমার না, আমার একটা মেয়েও আছে।
এমতো অবস্থায় আমি কিভাবে এমন কথা ভাবতে পারি? নিজের মেয়েই আমার কাছে সবার আগে। এখন আমার জীবনের শুধু একটাই উদ্দেশ্য, আর সেটা হলো আমার মেয়ের জীবনটা সুন্দর করে গুছিয়ে দেওয়া। আমার জীবনটা এলোমেলো হয়েই গেছে, সেটা আর সাজানো সম্ভব নয়। আমি দোয়া করি তোর এই এলোমেলো জীবনটা সুন্দর করে সাজানোর জন্য কেউ আসুক। ফাতেমা আর কথা বাড়ায় না। এর মধ্যেই বউ ভাতের ওখানে চলে আসে নাইম, নিয়া, নুয়াশ ওরা। নুয়াশ পুলিশ ইউনিফর্ম পরে এসেছে। তাকে দেখে বেশ কয়েকজন চমকে গিয়েছে। ফাতেমা সবার সাথে হেসে হেসে গল্পগুজব করছিল। নুয়াশ হাসতেই তার নজর পড়ে ফাতেমার ওপর। ফাতেমাকে দেখে নুয়াশ অবাক হয়ে মনে মনে বলে, ওনার প্রাক্তন স্বামী মারা গেছে, অথচ ওনার মধ্যে কোনো দুঃখ দেখতে পাচ্ছি না। কি সুন্দর হেসে সবার সাথে কথা বলছে। ফাতেমারও নজর যায় নুয়াশের দিকে। নুয়াশকে এখানে দেখে তো ফাতেমা ঘাবড়ে গিয়েছিল। ভাবছিল লোকটা কি করে তাকে জেরা করার জন্য এখানে এসেছে। কিন্তু কিছুক্ষণ পর প্রত্যুষ চৌধুরীর মা এসে যখন পরিচয় করিয়ে দেন যে উনি তার বোনের ছেলে, তখন একটু নিশ্চিন্ত হয়। তাছাড়া বিয়ের দিনও লোকটাকে দেখেছিল। ফাতেমার এখন এমন অবস্থা যে সব কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করছে। হঠাৎ করে নুয়াশ ফাতেমাকে খুব কাছে এসে বলে, আপনাকে তো এতক্ষণ বেশ খুশি লাগছিল। আমাকে দেখে আপনার খুশি মনে হয়, দুঃখ এসে ভিড় করলো কেন? ফাতেমা নিজেকে সামলে নিয়ে বলে, তেমন কিছু নয়। আপনার ব্যবহার কিন্তু এখন আমার ভীষণ সন্দেহজনক লাগছে। আমার সন্দেহের শীর্ষে এখন আপনিই রয়েছেন। ফাতেমার ভয় আরও বাড়ল। নুয়াশের কথাটা ফাতেমাকে পরীক্ষা করার জন্য বলেছিল। এর মধ্যেই হঠাৎ ফাতেমার জ্ঞান হারিয়ে পড়ে যেতে নিলে নাইম এসে ফাতেমাকে আগলে নেয়। ফাতেমার জ্ঞান ফিরলে সে নিজের চোখের সামনে ফারিয়া শ্রেয়াকে দেখতে পায়। ফারিয়া তো ফাতেমাকে জড়িয়ে ধরে বসে আছে। শ্রেয়া উৎকণ্ঠটার সাথে বলে ওঠে, তুই ঠিক আছিস তো? আমি তো ভয়ে পেয়ে গেছিলাম যে তোর আবার কি হলো, হঠাৎ এভাবে অজ্ঞান হয়ে গেলি। আমি ঠিক আছি। শ্রেয়া ফাতেমাকে বিশ্রাম নিতে বলে ফারিয়াকে নিয়ে চলে গেল। এদিকে ফাতেমা বসে বসে নুয়াশ খণ্ডকারের বলা কথাগুলো ভাবছিল। ফাতেমা বুঝতে পারছে যে সে খুব বড় ঝামেলায় পড়তে চলেছে। কারণ সোহেলের কেসে লোকটা তাকে অপরাধী ভাবছে। হয়তো ফাতেমার বিরুদ্ধে এখন তদন্ত শুরু করবে। ফাতেমা একটু ঘাবড়ে যায়, তবে নিজেকে সামলে নেয়। এখন তাকে একদম দুর্বল হলে চলবে না। নিজের মেয়ের জন্য হলেও শক্ত থাকতে হবে। তাছাড়া যে অপরাধ সে করেনি তার শাস্তি ভোগের জন্য ভয় কেন করবে? ওই লোকটা যদি তদন্ত করে তো করুক, তবে সে যেহেতু দোষী নয় তাহলে নিশ্চিত তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাবে না। এটা ভেবেই আপাতত নিজেকে বুঝ দেয় ফাতেমা। তবে তার ভেতর থেকে একটা খটকা একদম দূর হচ্ছিল না। ফাতেমার সবথেকে বড় ভাবনা তো এটা নিয়ে যে সোহেলকে কে খুন করলো। সোহেল যেহেতু একজন উকিল, সেহেতু তার অনেক শত্রু থাকতে পারে। তাদের মধ্যে কেউ পড়ে থাকতে পারে, এমনটাই ভাবছিল ফাতেমা। কিন্তু সে তো জানে না আসল সত্যটা অন্য কিছু, যেটা হয়তো সে ধারণাও করতে পারবে না, কারণ সে যে অনেক কিছু জানে না। নয়না জেলে বসে গুনগুন করে গান গাচ্ছিল। তার পাশে থাকা অন্য এক মহিলা কয়েকটি বিরক্ত হয়ে বলে, এইসব গুনগুন করা বন্ধ করতো। এসব প্যান প্যানের না একদম সহ্য হয় না আমার। নয়না তার কথায় কোনো পাত্তা না দিয়ে নিজের মতো গুনগুন করতে থাকে। এর মধ্যে থানায় একজন পুলিশ অফিসার আসে নয়নার সাথে আলাদাভাবে কথা বলতে। তিনি নয়নাকে আলাদা একটা চেম্বারে নিয়ে যান। নয়না চেম্বারে ঢুকতেই নিজের হাবভাব পুরো বদলে নেয়। পুলিশ অফিসারের সামনে পায়ের উপর পা তুলে বসে বলে, জি ম্যাডাম, আপনার সই করে দেওয়া চেকের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমি টাকা উত্তোলন করেছি। তাহলে বুঝতেই পারছো, আমাকে সাহায্য করলে আখের লাভটা তোমারই হবে। আর তা বলতে, তবে জানেন সেদিন রাতে না আমি খুব ভয় পেয়েছিলাম। আপনার বাড়ি ফিরতে এত রাত হচ্ছিল, আমি তো ভেবেছিলাম আপনি আর ফিরবেন না। নয়না কথা দিয়ে কথা রাখে। আর তাছাড়া এত বোকা আমি নই যে ফেরারি আসামি হব। জেলে ফিরে এসে তো আমার লাভই হয়েছে, কেউ আমাকে সন্দেহ করছে না। অতঃপর নয়না নিজের চুলের মধ্যে যত্নে লুকিয়ে রাখা একটা অডিও ক্লিপ বের করে পুলিশ অফিসারের হাতে দিয়ে বলে, আপনি আরও 5 লাখ পাবেন, তবে তার বিনিময়ে আমাকে তেমন কিছু করতে হবে না। শুধু কোনোভাবে এই অডিও ক্লিপটাকে কাজে লাগাতে হবে। ঠিক আছে,
এই অডিও ক্লিপে। নিজেই শুনে নিন। পুলিশ অফিসার অডিও ক্লিপটা একটা রেকর্ডারে ভরে প্লে করতেই শুনতে পায়, ফাতেমা তুমি আমায় মেরো না প্লিজ, যেতে দাও আমায়। আমি জানি আমি তোমার কাছে অনেক অপরাধ করেছি, সব কিছুর জন্য আমি ক্ষমা চাচ্ছি, কিন্তু আমায় মেরো না প্লিজ। তারপর শুনতে পাওয়া যায় একটা বিকট চিৎকারের আওয়াজ, যা শুনে গা শিউরে ওঠে। পুলিশ অফিসার ঢোক গিলে বলে, আমার ঠিক কি করতে হবে? আপনাদের থানাতে নিশ্চয়ই সোহেল ইসলামের নামে একজন খুনির কেস চলছে। জি। আপনাকে বেশি কিছু করতে হবে না, শুধু এই ক্লিপটাকে সোহেলের ফোনের রেকর্ডিং থেকে পেয়েছেন এটা বলে চালিয়ে দিতে হবে, তারপর যা হওয়ার সেটা এমনি এমনিই হবে। পুলিশ অফিসার জিজ্ঞাসা করেন, এই খুনটা তো সেই রাতে হয়েছিল যেদিন আপনি থানা থেকে বেরিয়েছিলেন, তাহলে কি আপনি? নয়না বাঁকা এসে বলে, এত গভীরে যাওয়ার চেষ্টা করবেন না। আপনাকে এর থেকে 10 লাখ দিয়েছি, আজ আরও 5 লাখ দিলাম। আপনি এই টাকা নিয়ে খুশি থাকুন না। কে কোথায় কাকে মারলো এসব জেনে কি করবেন? এসব পুলিশের কাজ করে আর কত বেতন পান? তা দিয়ে সংসার চলে বলুন? পুলিশ অফিসার চুপ হয়ে যান। নয়না বলেন, যা যা বলছি করতে পারবেন তো? জি ম্যাডাম, আমি পারবো। গ্রেট, এখন যান, কাজে লেগে পড়ুন। পুলিশ অফিসার মূলত জেরা করার নাম করে নয়নাকে নিয়ে এসে এসব করলো। এমনটাও অস্বাভাবিক নয়, টাকার কাছে সবাই গোলাম। বিভিন্ন থানায় হমেশাই এমন ঘটনা দেখতে পাওয়া যায়, যা আমাদের সমাজে কালো অধ্যায়। নয়না নিজের প্রতিসন্ধির ব্যাপারে ভেবে মৃদু হেসে বলে, একেই বলে এক ঢিলে 2 পাখি শিকার। প্রথমে ওই সোহেলকে শেষ করেছি, এবার ফাতেমাকেও দূর করব। আমাকে জেলে পাঠিয়েছিলি, এবার তোর যাবজ্জীবন হবে রে ফাতেমা। আমার সাথে চ্যালেঞ্জ নেওয়ার ফল বুঝবি। আমার সাথে চ্যালেঞ্জ নেওয়ার ফল বুঝবি। তোর ভাবনা যেখানে শেষ, সেখান থেকেই আমার ভাবনা শুরু। তুই তো এটাও জানিস না যে 10 বছর আগে তোর বাবা মার মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। আমার বাবা মা সব সময় ব্যবসার কাজে কর্মব্যস্ত থাকতো, আমাকে একদম সময় দিত না। আর অন্যদিকে তোর বাবা মাকে নিয়ে তুই এত হ্যাপি ছিলি, তোর কোনো খুশি যে আমার সহ্য হতো না। সেদিন রাতে ফাঁকা রাস্তা দেখে আমি তাদের উপরে গাড়ি চালিয়ে দিয়েছিলাম। সেই সময় সিসিটিভি ছিল না, তাই সত্য আজও অজানা সবার কাছে। তবে সোহেলকে মারার আমার কোনো ইন্টেনশন ছিল না, কিন্তু ওর খুব শখ ছিল আমাকে ঠকিয়ে আমার বড় বোনকে বিয়ে করার। ওর এই ইচ্ছা আমার রাগিয়ে দিয়েছে। আর আমার বড় বোন নেহা মির্জা, তার তো আমি এমন ব্যবস্থা করেছি যে যা কেউ ভাবতেও পারবি না। বলেই অট্টহাসিতে ফেটে পড়ে। ফাতেমা উঠে বসে শ্রেয়ার বৌভাতের মূল আয়োজনের ওখানে আসে। সেখানে এসেই তার সাথে দেখা হয়ে যায় মিস্টার কবির রিজভির, যিনি একজন প্রাক্তন পুলিশ অফিসার। তিনি ছিলেন ফাতেমার বাবার একজন ঘনিষ্ঠ বন্ধু এবং ফাতেমার বাবা মায়ের মৃত্যুর কেসটা তদন্ত করছিলেন, যদিও কোনো সুরাহা করতে পারেননি উপযুক্ত প্রমাণের অভাবে। ফাতেমাকে দেখে তিনি এগিয়ে আসলেন কথা বলতে, ভালো মন্দ খোঁজ খবর নিলেন। ফাতেমা বেশ হাসি খুশি মুখী কথা বলল। এক পর্যায়ে কবির রিজভি বলে ওঠেন, আপনি এমন বলবেন না আঙ্কেল, আপনি তো কম চেষ্টা করেননি। যাই হোক, আমার আল্লাহর উপর ভরসা আছে, যেই বা যারা আমার বাবা মার মৃত্যুর জন্য দায়ী তারা শাস্তি পাবেই। জি অবশ্যই, কারণ সেই সময় একজন প্রত্যক্ষ দোষী ছিল। যদিও তিনি মাতাল, তার কথা কেউ তেমন গ্রাহ্য করেনি। তবে তার ভাষ্যমতে একটা গাড়ি ইচ্ছাকৃতভাবে আমার মা বাবাকে ধাক্কা দেয় যখন তারা রাতে শপিং শেষে ফিরছিল। তবে তিনি মাতাল থাকায় গাড়ির নাম্বার প্লেট দেখেননি, না হলে হয়তো একটা সুরা হতো। এভাবে কথাবার্তা শেষ করে ফাতেমা ফারিয়ার কাছে গিয়ে বলে, ফারিয়া চলো আমরা এখন যাই, তোমার মামা মামি অপেক্ষা করছেন, তুমি আজ প্রথমবার মামার বাড়ি যাবে। ফারিয়া ভীষণ খুশি হয়। ফাতেমা, শ্রেয়া, সাবানা বেগম সবার থেকে বিদায় নেয়, অতঃপর বের হয়ে যায়। ফাতেমা ফারিয়াকে নিয়ে বাসায় ফেরে। তাকে দেখে ফাহিম এবং মোহনা দুজনেই ভীষণ খুশি হয়ে যায়। মোহনা তো ফারিয়াকে একদম কোলে তুলে নেয়। এত সব কিছুর মাঝেও ফাতেমার মুখের ভাব ছিল গম্ভীর। ফাতেমার গম্ভীর মুখশ্রী দেখে ফাহিম বলে, ফাতেমা অশ্রুসজল
চোখে বলে ওঠে, সোহেল আর নেই। সোহেল তোমার স্বামীর নাম, তাই না? ফাহিম বলে, কি হয়েছে সোহেলের? ও আর নেই মানে? ফাতেমা দীর্ঘশ্বাস ফেলে বলে, কে বা কারা ওকে মার্ডার করেছে। ফাহিম মোহনা দুজনই হতভম্ব। ফারিয়া তো একদম কথা বলতে ভুলে গেছে। কিছুক্ষণ চুপ থেকে বলে, আব্বু কি মারা গেছে আম্মু? ফাতেমা ফারিয়াকে কি বলবে বুঝতে পারে না। কিভাবে বোঝাবে এই ছোট্ট মেয়েটাকে? হাজারো বাবা তো একটা টান তো থাকবেই। খুশির পরিবেশ হঠাৎ করে দুঃখে নিমজ্জিত হয়। মোহনা ফাতেমার কাছে এসে বলে, তুমি কষ্ট পেও না, সব ঠিক হয়ে যাবে। দেখো, তুমি নিজেকে সামলাও। ফাতেমা স্মিত থাকে। কেমন জানি অনুভূতিহীন লাগছে নিজেকে। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। কি হবে ভবিষ্যতের ঘটনা? কোথায় বদলে যাবে জীবনের ঘটনা প্রবাহ? তার উত্তর খুঁজছে জীবনের সমীকরণগুলো, যার উত্তর নেই। যেই প্রশ্ন এখনো সন্দেহতে। নুহাস খণ্ডকার সোহেলের মৃত্যুর কেসটা নিয়ে তদন্ত করে চলছিলেন। এখনও তার হাতে এই কেসের সম্পর্কে শক্ত কোনো প্রমাণ আসেনি। তাই তিনি ভীষণ স্ট্রেসের মধ্যে আছেন। কারণ এই কেসটা নিয়ে অনেক জলঘোলা হচ্ছে। ভয়াবহতা সবাইকে ছাপিয়ে দিচ্ছে। সবাই ভয়ভীত। জনমে নিরাপত্তা জড়িত সমস্যা তৈরি হয়েছে। জনমনে নিরাপত্তা জড়িত সমস্যা তৈরি হয়েছে। এই জন্য উপরমহল থেকেও ক্রমাগত চাপ আসছে এই কেসের একটা সমাধান বের করার জন্য। নুহাস খণ্ডকারও সেই চেষ্টা করে চলেছে যাতে কোনোভাবে হলেও এই কেসে জট কাটানো সম্ভব হয়। তবে আদৌ কি এই কেসে সুরাহা করা সহজ হবে সেই হিসাব করা বেশ কঠিন। তবে নুহাস খণ্ডকার হার মানার পাত্র নয়। সে যথাসাধ্য চেষ্টা করবে এই কেসের কোনো সুরাহা বের করার। সেজন্য তাকে যত পরিশ্রম করতে হোক না কেন সে করবে। এমনি মনোভাব থেকে নুহাস খণ্ডকার সেদিন রাতে কিছু সিসিটিভি ফুটেজ চেক করতে বসে। এতে তেমন সন্দেহজনক কিছু নেই। তবে একটা সিসিটিভি ফুটেজে একজন মহিলাকে হন্তদন্ত হয়ে কোথাও দৌড়ে যেতে দেখা যায়। সিসিটিভি ফুটেজে উপস্থিত মহিলাকে নুহাসের খুব চেনা চেনা লাগে। ছবিটা ভালো করে দেখে সে চমকে ওঠে। এ তো নেহা মির্জা। নেহা নুহাসের ক্লাসমেট ছিল। এর জন্য নেহাকে চেনে সে। কিন্তু নেহা এভাবে কোথায় যাচ্ছিল? তাহলে কি এই কেসের সাথে নেহার কোনো সম্পর্ক রয়েছে? এইসব উত্তর এখনও অধরা রয়েছে, যার উত্তর পাওয়া এতটা সহজ না। তবুও নুহাস খণ্ডকার খোঁজ লাগালো। যেমন নেহা মির্জা সোহেল ইসলামের দ্বিতীয় স্ত্রী নয়না মির্জার বড় বোন, যদিও সৎ বোন। এবং কিছুদিন আগেই এই নেহা মির্জাই সোহেলের সাথে দেখা করে এবং তার জরিমানার ব্যবস্থা করে। এই মূলত ঘটনা। তবে এই ঘটনাগুলোর থেকে আরও বড় ঘটনা হচ্ছে সোহেলের মৃত্যুর পর থেকে নেহা মির্জা নিখোঁজ। এই ঘটনাগুলো নুহাসের চিন্তা বাড়াচ্ছে। তাহলে কি নেহা মির্জাই হাত থাকতে পারে এসবের পেছনে? এসব ভাবনার মধ্যে নুহাসের সাথে দেখা করতে এলো তার থানারই আরেক কর্তরত পুলিশ। সে হাতে নাতে এমন কিছু প্রমাণ নিয়ে এলো যা বদলে দিল এই কেসের পুরো গতিপথ। নুহাস খণ্ডকার বলে উঠল, আমার সন্দেহকারী ঠিক। যাকে সন্দেহ করেছিলাম সেই তাহলে রয়েছে সব কিছুর পেছনে। এবার আমাকে সব কিছুর সুরাহা করা থেকে কেউ আটকাতে পারবে না, কেউ না। এসব ভাবনা শেষে নুহাস ভীষণ চিন্তিত হয়ে পড়ে। কোথাও একটা খটকা থেকে গেলেও তাকে এখন প্রমাণ অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। তবে সে এটুকু বুঝতে পারছে কেসটা ভীষণ জটিল। তাই এর চূড়ান্ত সুরাহা করার জন্য এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। ফাতেমা বিষণ্ণ মন নিয়ে ঘরে বসেছিল। তার মনে এখনো ঘুরপাক খাচ্ছে নানান রকম চিন্তাভাবনা। সোহেলের মৃত্যুর থেকে তাকে বেশি ভাবাচ্ছে নুহাসে তার প্রতি থাকা সন্দেহের সৃষ্টি। তাহলে কি তার ভাগ্য কারাবাস লেখা আছে? ফাতেমা এসব চিন্তা থেকেই তাকালো ঘুমন্ত ফারিয়ার দিকে। বাবার মৃত্যুর খবর পাওয়ার পর থেকে সে একদম থম মেরেছিল। কিছুক্ষণ হাগিয়ে ঘুমিয়ে পড়েছে। ফারিয়ার ঘুমন্ত মায়াবী মুখ দিকে তাকিয়ে ফাতেমা অসহায় প্রকাশ করে। ফারিয়ার মাথায় হাত বুলিয়ে বলে, সোনা মেয়ে আমার, আমি নিজেকে নয় তোমাকে নিয়ে ভাবছি। আমার যা হয় হোক, কিন্তু তার আগে আমি তোমার একটা ব্যবস্থা করতে চাই। এসব ঘটনার পরেই ফাতেমা ফাহিম ও মোহনার সাথে আলাদা করে কথা বলতে যায়। তাদেরকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া ভাবি,
তোমাদের কাছে আমি কিছু চাইলে তোমরা না করবে না তো? ফাইম বলে, না, তুই বল কি বলবি, আমরা তোর কথা রাখার চেষ্টা করব। তোমাদের বেশি কিছু করতে হবে না, শুধু আমার মেয়েটাকে একটু দেখে রাখতে হবে আমার অবর্তমানে। পারবে তো? মোহনা বলে ওঠে, এটা তুমি কেমন কথা বলছো ফাতেমা? তোমার অবর্তমানে মানে কোথায় যাবে তুমি? ফাতেমা মলিন হেসে বলে, ভাগ্য কাকে কখন কোথায় নিয়ে যায় সেটা কি বলা যায় ভাবি? আমিও তো পারবো না নিজের ভাগ্যের কথা বলতে, শুধু আফসোস করতে পারবো নিজের ভাগ্য নিয়ে, এর চেয়ে বেশি কিছু নয়। তোর কথা আমার ভীষণ সন্দেহজনক লাগছে ফাতেমা। তুই কি আমাদের সাথে কিছু লুকাতে চাইছিস? তোমার ভাইয়া একদম ঠিক বলেছে, আমারও এমনই কিছু মনে হচ্ছে। তুমি প্লিজ কিছু লুকিও না আমাদের থেকে, আমরা তো তোমাদের আপনজন। আমাদের সাথে তো নিজেদের সব সমস্যা শেয়ার করতে হবে তো, নাকি? ফাতেমা নিজের ভাই ভাবি দুজনের দিকে তাকিয়ে কাতর কণ্ঠে বলে, আমার মেয়েটাকে দেখে রেখো তোমরা, আর কিছু চাওয়ার নেই আমার। ফাতেমার কথায় হতভম্ব হয়ে তাকিয়ে থাকে দুজন। ঘটনা কোন দিকে মোড় নিতে চলেছে বোঝার চেষ্টা করে। ফাতেমা আর চুপ না থেকে বলে, সোহেলের মৃত্যুর কেসে পুলিশ আমায় সাসপেক্ট করছে, খুব শীঘ্রই হয়তো আমায় জেলে যেতে হবে। ফাইম উত্তেজিত হয়ে বলে, বললেই হলো নাকি? আমার বোনকে আমি জেলে যেতে দিব না, আমি মানব না এটা। আমার বোন এমন কিছু করতে পারে না। তোমার ভাইয়া একদম ঠিক বলেছে, আমরা তোমার পাশে আছি সব সময়। এর মধ্যে কলিং বেলের শব্দ ভেসে আসে। মোহনা বলে, আমি গিয়ে দেখি কে এসেছে। দরজা খুলে পুলিশদেরকে দেখে সে হতবাক হয়ে যায়। নুহাস খণ্ডকার কিছু মহিলা পুলিশকে নিয়ে এসেছে। সে বাড়িতে ঢুকতেই বলে, ফাতেমা খাতুন আছেন বাড়িতে? হ্যাঁ, কেন? ওনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, ইউ হ্যাভ টু অ্যারেস্ট হার। ফাইম আস্তে আস্তে কথাগুলো শুনছিল। সে এগিয়ে এসে বলে, আমার বোনকে অ্যারেস্ট করবেন মানে? নুহাস খণ্ডকার বলে, আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে ওনার বিরুদ্ধে। ফাতেমা ততক্ষণ চলে আসে। তাকে দেখে মহিলা পুলিশ এগিয়ে এসে হাত খোঁড়া করে। ফাতেমা নিশ্চুপ। ফাইম মোহনার বাধা টিকল না। ফাতেমাকে গ্রেপ্তার করে নিয়ে গেল পুলিশ। ফাতেমাকে জেলে আনা হয়েছে। ফাতেমাও মানিয়ে নিয়েছে এই বাস্তবতার সাথে। তবে কাকতালীয়ভাবে হোক বা যেভাবেই, ফাতেমাকে যেই লকাবে রাখা হয়েছে সেখানেই ছিল নয়না। ফাতেমাকে দেখে যেন নয়না পরিতৃপ্তি পায়। ফাতেমাকে শুনিয়ে শুনিয়ে বলে, আরে ম্যাডাম ফাতেমা, আপনি এখানে? আপনাকে তো এখানে একদম আশা করিনি। এত আদর্শবাদী সৎ মানুষ আপনি, এই জেলে আপনি কি করছেন? বলেই অট্ট হাসি দেয়। বলে, আমাকে জেলে পাঠিয়েছিলি তাই না? আজ দেখ ভাগ্য তোকেই জেলে এনে দাঁড় করিয়েছে। ফাতেমা নয়নার এসব কথা কোনো প্রতিক্রিয়া জানায় না। নয়নাকে নিজের মতো বলতে হয়। অনেকক্ষণ নয়নার বকবক করার পর সে বলে, হয়েছে, তোর কথা বলা শেষ? তাহলে এবার আমিও কিছু বলবো, তুই শুনে নে। আমি জানি আমি কোনো অন্যায় করিনি, এই জন্য আমি বিন্দু মাত্র চিন্তিত নই। যে কোনো অন্যায় করে না তার সাথে খারাপ কিছু হতে পারে না, আমার সাথেও হবে না। দেখবি সব সত্য সামনে আসবে। তুই বসে বসে ওই স্বপ্নই দেখ। তুই তো সোহেলকেও খুন করেছিস, তাই তো তোকে আজ জেলে আসতে হয়েছে। ফাতেমা কৌতূহলী হয়ে বলে, তুই কিভাবে এই জেলে বসে সোহেলের মৃত্যুর খবরটা পেয়ে গেলি? আর এত নিশ্চিত হয়েই বা কিভাবে বলছিস যে খুনটা আমিই করেছি? আর সব থেকে বড় কথা হলো এটাই, যেই সোহেলকে এত ভালোবেসে বিয়ে করলি তার মৃত্যুতে তোর তেমন কোনো প্রতিক্রিয়াই নেই। এসব তো আমার হজম হচ্ছে না। ফাতেমার কথা শুনে নয়না সামান্য ঢোক গিলে বলে, কি বলতে চাচ্ছিস তুই? আমি কি বলতে চাইছি সেটা তুই খুব ভালোই বুঝতে পারছিস, আর যদি নাও বুঝে থাকিস সময়ের সাথে ঠিক বুঝে যাবি। নয়না কথা বাড়ায় না। সে তো ভেবেছিল জেলে আসার পর ফাতেমা অসহায় হয়ে ভেঙে পড়বে, কিন্তু এখন দেখছে ফাতেমা তো ফাতেমাই। তাকে ভেঙে গুড়িয়ে দেওয়া এত সহজ নয়। বরং যত দিন যাচ্ছে ফাতেমা ততই অপরাজয় হয়ে উঠছে। ভয়হীন এবং আত্মবিশ্বাসী, এটা নয়নাকে পীড়া দিচ্ছিল। সে কি তবে সবসময় ফাতেমার কাছে এভাবেই পরাজিত থেকে যাবে? ভাবতেই তাকে নিজের চুল ছিঁড়তে ইচ্ছা হলো।
শ্রেয়া ও প্রত্যুষ জেলে এসেছে ফাতেমার সাথে দেখা করতে, কিন্তু নুহাস তো তাদের সাথে দেখা করতে দিতে রাজি ছিল না, কারণ এটা নাকি বেআইনি। পরবর্তীতে প্রত্যুষ অনেক কষ্টে ব্যাপারটা ম্যানেজ করে, কোর্টে যোগাযোগ করে জানায় যে ফাতেমার হয়ে কেস লড়বে, তাই যেন তাকে ফাতেমার সাথে দেখা করার সুযোগ দেওয়া হয়। কোর্ট পারমিশন দেওয়াতে নুহাস আর কিছু করার থাকে না, অগত্যা তাকে রাজি হয়ে যেতে হয়। তবে শ্রেয়ার দেখা করার অনুমতি পায় না, এই জন্য সে হতাশায় ডুবে যায়। প্রত্যুষ শ্রেয়াকে ভরসা দিয়ে বলে, তুমি একদম চিন্তা করো না শ্রেয়া, আমার উপর ভরসা রাখো। আমি তোমার বান্ধবীর হয়ে কেস লড়ব, এবং সে যদি নির্দোষ হয় তবে অবশ্যই তাকে জেল থেকে বের করে আনবো। এটা আমার নৈতিক দায়িত্ব। শ্রেয়া ভরসা করে তার স্বামীর উপর, তার মনে হয় তার স্বামী পারবে সবটা ঠিক করে দিতে, ফাতেমাকে আবার ফিরিয়ে আনতে। তার এখনো মনে পড়ে ছোট্ট ফারিয়া কিভাবে তার কাছে এসে নিজের মায়ের জন্য কাঁদছিল। ফাইম, মোহনা, প্রত্যুষ অনুরোধ করেছেন ফাতেমা হয়ে কেস লড়ার জন্য। প্রত্যুষও রাজি হয়ে গেছে। প্রত্যুষ গিয়ে ফাতেমার সাথে দেখা করে। প্রত্যুষকে দেখে ফাতেমা খুশি হয়। প্রত্যুষ বলে, কখনো ভাবিনি আপনাকে এই অবস্থায় দেখতে হবে। আপনার জন্য খুব খারাপ লাগছে, কত সুন্দর পার্সোনালিটির মানুষ আপনি, আর শেষ পর্যন্ত কিনা আপনাকেই খুনের মামলায় ফেঁসে যেতে হলো। আমরা সবসময় যা ভাবি তার ব্যতিক্রম ঘটনাই বেশি ঘটে। যে প্রমাণের ভিত্তিতে আপনাকে গ্রেপ্তার করা হয়েছে সেটা আমি দেখেছি। ওই অডিও ক্লিপে আপনার প্রাক্তন স্বামী সোহেল আপনার নাম নিয়েছিল, কিন্তু এর কারণ কি হতে পারে? আপনি যদি সত্যি এই কেসের সাথে জড়িত না থাকেন তাহলে এসবের মধ্যে আপনার নাম কেন এলো? ফাতেমা কিছুক্ষণ ভেবে বলে, অনেক বড় কোনো গড়বড় আছে, আমি বিষয়টা নিয়ে কোনো কিছুই বুঝতে পারছি না। আপনি একটা কাজ করুন, এই কেসে যিনি তদন্ত করছিলেন মানে ইন্সপেক্টর নুহাস খন্দকার, ওনার সাথে কথা বলুন। আমার মনে হয় পারলে উনি এই কেসের ব্যাপারে কিছু বলতে পারবেন। ওনার হাতে এই কদিনে কিছু প্রমাণ তো অবশ্যই এসেছে, যা থেকে এই কেসের ব্যাপারে কোনো না কোনো ক্লু অবশ্যই পাওয়া যাবে। একদম ঠিক বলেছেন আপনি, এই কথাটা আমার মাথায় আগে কেন আসেনি। আমি নুহাসের সাথেই কথা বলবো। প্রত্যুষ চৌধুরী নুহাস খন্দকারের সাথে কথা বললে জানতে পারে নেয়া মির্জার ব্যাপারটা। এটা তার মনে সন্দেহ জাগায়, তবে বিষয়টা নিয়ে সে বেশি দূর এগোতে পারে না। এর মধ্যে কোর্টে 2 বার হিয়ারিং হয়, এবং এই 2 দিনে প্রত্যুষ চৌধুরী ফাতেমার পক্ষে তেমন কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি যা তাকে সাহায্য করবে। অপরদিকে বিপরীত পক্ষে উকিল ফাতেমার বিপক্ষে শক্তপোক্ত প্রমাণ হাজির করে চলেছে, যার ফলে কেস এখন অনেকটাই হাতের বাইরে। প্রত্যুষ তেমন আশা দিতে পারছে না। ফাইম ও মোহনা একদম ভেঙে পড়েছে এসব ব্যাপার নিয়ে, তবে ফাতেমা এখনো স্থির আত্মবিশ্বাস নিয়ে বেঁচে আছে। আজও সকালে জোহরের নামাজ আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করলো। তার বিশ্বাস আল্লাহর উপর থেকে এক চুলও নড়েনি। ফাতেমা বিশ্বাস করে সত্যকে ছাই চাপা দিয়ে বেশি দিন রাখা যাবে না, একদিন না একদিন ছাই উড়িয়ে সত্যটা প্রকাশিত হবেই। একদিন একটি অন্ধকার বদ্ধ ঘরে নেয়া মির্জাকে বন্দি করে রাখা হয়েছে, তার উপর তার চোখ কালো কাপড় দিয়ে বাঁধা, হাত পাও বেঁধে রেখে চেয়ারের সাথে। নেয়া মির্জা জানে না তাকে কে এভাবে বন্দি করে রেখেছে। সেদিন সোহেলের বিবস্ত্র লাশ দেখার পর তার মাথা ঘুরে পড়ে গিয়েছে। এর মধ্যেই কোর্টে 2 বার হিয়ারিং হয়, এবং এই 2 দিনে প্রত্যুষ চৌধুরী ফাতেমার পক্ষে তেমন কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি যা তাকে সাহায্য করবে। অপরদিকে বিপরীত পক্ষে উকিল ফাতেমার বিপক্ষে শক্তপোক্ত প্রমাণ হাজির করে চলেছে, যার ফলে কেস এখন অনেকটাই হাতের বাইরে। প্রত্যুষ তেমন আশা দিতে পারছে না। ফাইম ও মোহনা একদম ভেঙে পড়েছে এইসব ব্যাপার নিয়ে। তবে ফাতেমার এখনো স্থির আত্মবিশ্বাস নিয়ে বেঁচে আছে। আজও সকালে জোহরের নামাজ আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করে। তার বিশ্বাস আল্লাহর উপর থেকে এক চুলও নড়েনি। ফাতেমা বিশ্বাস করে সত্যকে ছাই চাপা দিয়ে বেশি দিন রাখা যায় না, একদিন না একদিন ছাই উড়িয়ে সত্যটা প্রকাশিত হবেই। একটি অন্ধকার বদ্ধ ঘরে নেয়া মির্জাকে বন্দি করে রাখা হয়েছে, তার উপর তার চোখ কালো কাপড়ে বাঁধা, হাত পাও বেঁধে রেখেছে চেয়ারের সাথে। নেয়া মির্জা জানে না তাকে কে এভাবে বন্দি করে রেখেছে। সেই দিন সোহেলের ওই বিভৎস লাশ দেখার পর তার মাথা ঘুরে পড়ে গিয়েছিল। অজ্ঞান হওয়ার পর যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে এই বদ্ধ ঘরে আবিষ্কার করে। নয়না অট্ট হাসি দিয়ে তাকে বলেছিল, আমার ওপরে প্রতিশোধ নিতে এসেছিলি না তুই? এবার দেখ তুই নিজে কিভাবে শেষ হয়ে যাবি।
সোহেলকে আমি ইতিমধ্যে শেষ করে দিয়েছি, আর এবার তোর পালা। প্রতিদিন নেহা মির্জাকে এখানে একজন মানুষ এসে খাবার দিয়ে যায়। নেহা তো খেতে না চাইলে জোর করে তার মুখে খাবার পুড়ে দেয়। এই বন্দি জীবন আর তার পছন্দ হয় না নেহার। সে মুক্তি চায় এই নরকীয় জীবন থেকে। এই জন্য নেহা মির্জা ঠিক করেছে আর যাই হোক না কেন আজ সে এখান থেকে পালাবেই, তবে কেউ আটকাতে পারবে না। আজ ওই লোকটা খাবার নিয়ে আসতেই নেহা মির্জা তাকে কথার জালে ফাঁসানোর চেষ্টা করে। অনেক টাকার লোভ দেয় তাকে ছাড়ার জন্য, কিন্তু লোকটি কোনো প্রতিক্রিয়া ছাড়াই নেহা মির্জাকে খাবার খাইয়ে দিতে থাকে। নেহা নানানভাবে কনসিভ করার চেষ্টা করে শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেয়। লোকটা তাকে খাইয়ে দিয়ে চলে যায়। নেহা হতাশ হয়ে ঘুমানোর চেষ্টা করে। এই জীবন থেকে বুঝি আর তার মুক্তি নেই, কান্না পাচ্ছে ভীষণ। নেহার এইসব ভাবনার মাঝেই হঠাৎ আবার কেউ এসে দরজাটা খোলে। নেহার মনে হয় ওই লোকটাই হয়তো আবার ফিরে এসেছে। নেহার কানে গোলাগুলির আওয়াজ আসে। এই পর্যায়ে বেশ ভয় পেয়ে যায় সে। এমন সময় কেউ এসে নেহার হাতের বাঁধন খুলে দেয়। অতঃপর নেহা নিজের চোখের বাঁধন খুলে হতবাক হয়। সেই লোকটার দিকে তাকিয়ে বলে, তুমি? নেহা সত্যি ভীষণ অবাক হয়ে গেছে। মনে মনে ভাবতে থাকে, এটা কিভাবে সম্ভব, এ কিভাবে এখানে এলো। ফাতেমার কেস এখনো চলছে, কিন্তু সুরাহা মিলেনি। যেভাবে একের পর এক তার বিরুদ্ধে বড় প্রমাণ কোর্টে হাজির করা হচ্ছে, তাতে অনেকে এক প্রকার নিশ্চিত যে এই কেসটা সে হারতে চলেছে। গতকালই মোহনা ফারিয়াকে নিয়ে দেখা করে গেছে। নয়নাও প্রতিনিয়ত ফাতেমাকে নিয়ে হাসাহাসি করে, তাকে উস্কানি দেয় এইসব নিয়ে। তবে ফাতেমা নির্বিকার, সে এখনও বিশ্বাস রাখে ন্যায্য বিচারের প্রতি। আজকেও তাবাজ্জুবের নামাজের পরে আল্লাহর কাছে প্রার্থনা করলো যেন সে সুবাচার পায়। এই দুনিয়ায় না পেলেও আল্লাহর আদালতে যেন সব কিছু সুবিচার হয়। ফাতেমা জানে এটা হবেই। এই দুনিয়ার ফয়সলা যাই হোক, আখিরে সেই শেষ হাসি হাসবেই। তাই কোনো কিছু নিয়ে সে মাথা ঘামাচ্ছে না। তার চিন্তা ছিল নিজের মেয়েকে নিয়ে, ফারিয়াকে নিয়ে। কিন্তু সেও এখন একটা মাথা গোজার ঠাঁই পেয়েছে। তার ভাই ভাবি তো কখনো সন্তান হবে না। ফারিয়া না হয় তাদের সেই ফাঁকা স্থান পূরণ করুক। পূর্ব আকাশে উদিত হয়েছে সূর্য। ফাতেমা সকালে ফজরের নামাজ আদায় করে কোরআন তিলাওয়াত করছিল। নয়নাকে কিছুদিন আগেই অন্য একটা সেলে নিয়ে যাওয়া হয়েছে। এখন ফাতেমার সাথে তার সেলে আরও 3 জন রয়েছে। এদের মধ্যে 2 জন নতুন হলেও একজন পুরাতন কয়েদিও আছে। এই কয়েদির নাম চম্পা খাতুন, মধ্যবয়সী এক মহিলা। বয়স বড়জোর 50 হবে। চুরির দায়ে এই বয়সে জেল খাটতে হচ্ছে। নয়নার সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াতের শুনে চম্পা খাতুন মুগ্ধ। নয়নাকে তেলাওয়াত শেষ হতেই তিনি বলে ওঠেন, তোমার কণ্ঠ খুব সুন্দর মেয়ে। ফাতেমা বিনিময় স্বরে মুচকি হাসে। চম্পা খাতুন বলে, আমি ভাবতেই পারছি না তোমার মতো এত ভালো একটা মেয়ে জেলে কি করছে। আমি তো জন্মেছিলাম বস্তিতে, ছোট থেকে চুরি ছিনতাই করে মানুষ হয়েছি। বিয়েও হয়েছিল এক দিনমজুরের সাথে, কিন্তু স্বামীর সুখ জীবনে মেলেনি, সন্তানরাও খেতে দেয় না। তাই বাধ্য হয়ে নিজের পেট চালানোর জন্য এই বয়সে এসব পাপ করতে হয়েছে। ফাতেমা ভালো করে ওনাকে বুঝিয়ে বলেন, আপনি চাইলেই ভালো কোনো উপায়ে হালাল উপার্জন করতে পারেন। এসব পাপ কাজ আর না করাই ভালো। আখিরাতের এত পাপের মাসুল গুনতে পারবেন না। এরপর তাদের কথাবার্তা চলতে থাকে। হঠাৎ কথায় কথায় ফাতেমা চম্পা খাতুনকে জিজ্ঞাসা করে, আচ্ছা, এর আগে এই জেলে যে কয়েদি ছিল, মানে নয়না, তার কোনো ব্যাপার কি আপনার সন্দেহজনক লেগেছে? ওই মেয়ের কথা আর বলো না, ও তো পুরো একটা ক্রিমিনালের ক্রিমিনাল, জাজ ক্রিমিনাল বললেও না ভুল হবে না। আমার তো মনে হয় পুলিশদের সাথে ওর ভালো যোগাযোগ আছে। পুলিশরা ওর সাথে সামঝে কথা বলে, আর মাঝে মাঝে কাউন্টার সেলে নিয়ে গিয়ে কী সব বলতো, কিন্তু মনে হতো না কোনো টর্চার করতো বলে। একজন কয়েদিকে তো টাকা লেনদেনের ব্যাপারে কথা বলতেও শুনেছিলাম, যদিও জানি না কতটা সত্য। ফাতেমার সন্দেহ প্রগাঢ় হয়। সে বলে, আচ্ছা, আজ থেকে কয়েক সপ্তাহ আগে, আনুমানিক 3 সপ্তাহ আগে, রাতে কি কোনো ব্যতিক্রম কিছু দেখেছিলেন আপনি? ব্যতিক্রম বলতে সেরকম কিছু দেখিনি, তবে কি? এক রাতের একটা ব্যাপার অদ্ভুত ছিল। 3 সপ্তাহ আগেই হবে। সেদিন খুব সন্ধ্যাতেই আমরা সবাই ঘুমিয়ে যাই। আমি সেদিন সবার আগে সকালে উঠে সবাই ঘুমিয়ে, কিন্তু ওই নয়না একা বসেছিল। সাধারণত এত রাত্রি
ঘুমাই না আমি, তাই সন্দেহ হওয়াতে বাকি কয়েদিদের সাথে কথা বলি। তারাও জানে, তারা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিল। ফাতেমার কাছে এবার যেন অনেক কিছু পরিষ্কার হয়। নয়নার কথা ভেবে সে বলে, পাপ কখনো লুকানো থাকে না, তোর পাপও সবার সামনে আসবে। নেহা মির্জা ঘুম ভাঙলে সে নিজেকে একটি আলিশান ঘরে পায়। ঘুম থেকে উঠতেই সে সেই অনাকাঙ্ক্ষিত ব্যক্তিকে নিজের চোখের সামনে দেখতে পায়। দেখতে পেয়েই সে বলে ওঠে, তুমি আমাকে এখানে নিয়ে এসেছো কেন? কি চাইছো তুমি? আগন্তুক বলল, তেমন কিছু না, শুধু তোমায় আমার কথা মতো কাজ করতে হবে, যেমনটা তুমি সবসময় করতে। তুমি তো আমাকে কাজ থেকে বের করে দিতে চেয়েছিলে, আমায় মেরে ফেলা ট্রাইও করেছিলে, তাহলে হঠাৎ এমন উল্টো সুরে কথা বলছো কেন? এত কথা তো শুনতে চাই না। তুমি যদি বেঁচে থাকতে চাও তাহলে আমি এখন যা যা বলছি তাই তাই করো। তোমাকে আমি আবারও কাজে ফিরিয়ে নেব, নতুন দমে কাজ শুরু করতে হবে। এর বিনিময়ে কি করতে হবে আমায়? বেশি কিছু না, এর জন্য শুধু আমার শিখিয়ে দেওয়া কথাগুলো বলতে হবে কোর্টে গিয়ে। কোর্টে? হ্যাঁ, কোর্টে সোহেলের মৃত্যুর কেস চলছে, আর সেখানে তোমার কথায় বদলে যাবে অনেক কিছু। আমার কথায়? কিন্তু সোহেল তো... জানি, আমি সবটাই জানি। এরপর আগন্তুক থামলো, একটা কাগজ ধরিয়ে দেয় নেহা মির্জার হাতে। অতঃপর বাঁকা হেসে বলল, এটা হলো তোমার সংলাপ, এখানে যা যা লেখা আছে ঠিক তাইতেই বলতে হবে বিচারকের সামনে। ভালো করে মুখস্থ করে নাও। নেহা মির্জা দুদিকে মাথা নাড়ায়। বেঁচে থাকার জন্য তার যে এখন অন্য কোনো উপায় নেই। প্রত্যুষ চৌধুরী উদাস মনে ফাহিমের সাথে একটা কফি শপে বসেছিলেন। ফাহিম প্রত্যুষ চৌধুরীকে জিজ্ঞাসা করে, আমার বোনটাকে বাঁচানোর কি সত্যি কোনো আশা নেই? আমি বলবো না যে আশা নেই, কিন্তু সেটা খুবই ক্ষীণ। আমার মনে হয় পরের হিয়ারিংয়ের ডেটটাই শেষ ডেট হবে, এরপরই বিচারক রায় দেবেন। কেননা এখনও অবধি আমরা ফাতেমার জন্য বড় কোনো এভিডেন্স জোগাড় করতে পারিনি। ফাহিম হতাশ হয়। সে যে ছোট্ট ফারিয়াকে কথা দিয়েছে তার মাকে আবার তার কোলে ফিরিয়ে দেবে, তবে কি আর সেই কথা রাখতে পারবে না? প্রত্যুষ চৌধুরী তবুও সান্ত্বনার হাত রাখে ফাহিমের কাঁধে, বলে, আমি এরই মধ্যে নিজের যথাসাধ্য চেষ্টা করব যেন ফাতেমার জন্য কিছু করতে পারি। আপনি একদম উদাস হবেন না। ফাহিম একটু পরেই কফি শপ থেকে চলে যায়। প্রত্যুষ চৌধুরী বিল মিটিয়ে তারপর একটা বস্তির দিকে রওনা দেয়। তাকে একটা পুরানো ক্লায়েন্ট এই বস্তিতে তার সাথে দেখা করতে চেয়েছে। সেই ক্লায়েন্টের সাথে দেখা করে সে কিছুক্ষণ তারপর কথা বলে। সেই ক্লায়েন্ট প্রত্যুষ চৌধুরীর সাথে অনেক ভালোভাবে কথা বলেন, অনেক আপ্যায়ন করেন, কারণ প্রত্যুষ চৌধুরী তাদের বস্তির ডিমোলিশ হওয়া থেকে বাঁচিয়েছে। আসলে এই বস্তিকে অবৈধ স্থাপন উল্লেখ করে একটা বিরাট কোম্পানির মালিক এটা ডিমোলিশ করতে চেয়েছিলেন, কিন্তু তাদের এই প্ল্যান পুরো ফ্লপ হয়ে যায়। প্রত্যুষ চৌধুরী নিঃস্বার্থভাবে বস্তিবাসীর হয়ে কেস লড়ে এবং জয়লাভ করে। প্রত্যুষ চৌধুরী দেখা করে ফেরার পথে হঠাৎ একজন হুড়ি পড়া ব্যক্তির সাথে ধাক্কা খায়। এতে ব্যক্তিটির মুখ সামান্য নজরে আসে। লোকটা সরে না বলেই চলে যায়। প্রত্যুষ চৌধুরী বেশ অবাক হয়, এই অতিষ্ঠ গরমে হুড়ি পড়ে কে? আবার লোকটাকেও তার বেশ চেনা চেনা লাগে, কিন্তু মনে করতে পারে না এই লোককে। তারপর হঠাৎ করে তার মুখের সামনে কারোর মুখশ্রী ভেসে ওঠে। প্রত্যুষ চৌধুরী হতবাক হয়ে যায়, বিস্ফোরিত চোখে ফিরে তাকিয়ে বলে, সোহেল। ততক্ষণে লোকটাও দৌড়ে দৃষ্টিসীমার বাইরে চলে যায়। প্রত্যুষ চৌধুরী দৌড়াতে থাকে তার পিছু। সোহেলের মৃত্যুর রহস্যটা এখন দিন দিন প্রকট আকার ধারণ করেছে। সেদিন প্রত্যুষ চৌধুরী যেই হুড়ি পড়া লোকটার ধাওয়া করলেও তার কোনো সন্ধান পায়নি, কিন্তু তার মনে একটা খটকা ঠিকই তৈরি হয়েছিল। সেই জন্য প্রত্যুষ এই কেসটাকে নিয়ে আরও বিশেষ গবেষণা করছে। যদি ঘটনা এমন হয় যে পুরো কেসটাই একটা মিথ্যার উপর তৈরি, তাহলে তো ফাতেমা একদম নিরাপদ। তাকে শুধু শুধু এই কেসের মধ্যে ফাঁসানো হচ্ছে এবং খুব সম্ভবত এটা অনেক প্ল্যান করে করা হয়েছে। প্রত্যুষ চিন্তা করছিল কিভাবে সব রহস্য দূর করবে। অনেক ভেবে সে এই সিদ্ধান্তে উপনীত হয় যে একা একা কিছু করতে গেলে এখন সে হয়তো সফল হবে না, তার এই কাজে কারো সাহায্যের প্রয়োজন। এমনটা ভাবতেই নুহাসের চেহারাটা ভেসে উঠল প্রত্যুষ চৌধুরীর সামনে। অতঃপর সে নিজেই বলে উঠল, এখন নুহাস ভাইয়াই শুধুমাত্র পারে আমায় সাহায্য করতে। আমায় এখন নুহাস ভাইয়ের কাছেই যেতে হবে।
নুয়াজ আজ ছুটি নিয়েছে। আজকের দিনটা তার কাছে অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজ তার স্ত্রী অর্পার জন্মদিন। অর্পা বেঁচে থাকলে খুব ধুমধাম করে এই দিনটা পালন করত নুয়াস। তবে 3 বছর আগে অর্পার আকস্মিক মৃত্যু বদলে যায় সবকিছু, যার কারণে এখন দিনটা নুয়াসের কাছে সুখময় নয় বরং সুখের। এই দিনে অনাথ আশ্রমে যায় নুয়াস। সেখানে গিয়ে অনাথ আশ্রমে বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, সাথে তাদের জন্য অনেক উপহারও নিয়ে যায়। আজও অনাথ আশ্রমে এসেছে নুয়াস। বাচ্চারা তাকে দেখে খুশিতে মেতে ওঠে। নুয়াসের হাত থেকে উপহার পেয়ে তো তারা আরও বেশি খুশি হয়। তাদের এই খুশি দেখে নুয়াস খণ্ডকারের মনেও খুশির সঞ্চয় হয়। অর্পাও যে বাচ্চাদের খুব ভালোবাসত, কিন্তু মেয়েটার এমন দুর্ভাগ্য যে তার কোনোদিনই মা হওয়ার ক্ষমতা ছিল না। এই জন্যই তো নিহাকে এই অনাথ আশ্রম থেকে দত্তক নিয়েছিল তারা দুজনে। নিহাকে নিয়ে খুব সুন্দর চলছিল তাদের সংসার। তারপর এক দমকা হাওয়ায় এসে সবকিছু এলোমেলো করে দিল, বদলে দিল সবকিছু। নুয়াস সেই সব কথা চিন্তা করে একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে। অতীত নিয়ে ভেবে আর লাভ নেই, এখন ভবিষ্যতের চিন্তা করতে হবে। সুন্দর ভবিষ্যৎ গড়তে যা দরকার তাই করতে হবে। নিয়াকে নিয়ে বাকিটা জীবন খুব সুন্দর করে কাটিয়ে দেওয়ার স্বপ্ন দেখে সে। অনাথ আশ্রম থেকে বের হতেই প্রত্যুষ চৌধুরীর মুখোমুখি হয় নুয়াস। প্রত্যুষ যেন তার জন্যই অপেক্ষায় ছিল। নুয়াসকে দেখা মাত্র ছুটে এসে বলে, ভাইয়া, আমি জানতাম তোমাকে এখানেই পাওয়া যাবে। তোমার সাথে ভীষণ জরুরি কথা আছে। কি বলবো বলো। ফাতেমার কেস সম্পর্কিত কিছু কথা। আমি সোহেলকে দেখেছি। হোয়াট? কি বলছিস এটা তুই? সোহেল তো মারা গেছে, তাহলে তুই ওকে দেখছিস, এই কথার মানে কি? প্রত্যুষ নুহাসকে সব কথা খুলে বলে। সব শুনে নুহাস প্রত্যুষকে বলে, আমার মনে হচ্ছে ব্যাপারটা বেশ জটিল। আমি আগেও ভেবেছিলাম, তবে আমাদের হাতে সময় খুব কম, যা করার দ্রুত করতে হবে। তাহলে আমাদের নেক্সট প্ল্যান কি? তুই যেখানে সোহেলকে দেখছিলি, আমায় সেখানে নিয়ে চল, তাহলে কোনো না কোনো ক্লু হয়তো পাবো। হ্যাঁ, সেটাই ঠিক হবে। যদিও আমি খোঁজ নিয়েছি নিজের মতো, কিন্তু তুমি তো পুলিশ, তাই এই ব্যাপারে তুমি আমার থেকে ভালো বুঝবে। চলো। ফাতেমা খাতুন যদি সত্যি নির্দোষ হয়ে থাকে, তাহলে আমাদের নৈতিক দায়িত্ব তার সাজা হওয়া আটকানো। আমি যদিও প্রথমে ওনাকে দোষী ভেবেছিলাম, কিন্তু পরে নানা ঘটনার পর দেখলাম ওনার আসলে তেমন কোনো দোষ নেই। তাই ওনাকে সাহায্য করতে পারলে আমার ভালো লাগবে। বস্তি এলাকার আশেপাশে এসে বিভিন্ন মানুষকে সোহেলের ছবি জিজ্ঞাসাবাদ করছে নুয়াস এবং প্রত্যুষ, কিন্তু কেউ তাদের ব্যাপারে তেমন কিছু বলতে পারছে না। তাই দুজনকে বেশ হতাশার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। অনেকক্ষণ অনেকজনকে বলার পর প্রত্যুষ চৌধুরী বলে, আমার মনে হয় না এখানে খুঁজে আর লাভ হবে। চলো, আমার বরং অন্যভাবে ট্রাই করি। নুয়াস হার মানতে চাইল না। সামনে থাকা একটা চায়ের দোকানে দেখিয়ে বলল, এই চায়ের দোকানটা এখনো বাকি আছে, চল জিজ্ঞাসা করে দেখি, যদি কোনো শত্রু পাই। নুয়াস ও প্রত্যুষ এগিয়ে গেল চায়ের দোকানের পাশে। নুয়াস চায়ের দোকানটিকে সোহেলের ছবি দেখিয়ে বলল, দেখুন তো ওনাকে চেনেন কিনা, কোথাও কি দেখেছেন? তিনি ছবিটা ভালোভাবে দেখে বলল, না সাহেব, আমি তো দেখিনি এনাকে কোথাও। এমন সময় চা খেতে আসা একজন মধ্যবয়সী লোক ছবিটা দেখে বলে, আরে এই লোকটাকে তো আমি দেখেছি। নুয়াস ও প্রত্যুষ একে অপরের দিকে তাকালো। দুজনের চোখেই আশা ফুটে উঠল। নুয়াস জিজ্ঞাসা করলো, কোথায় দেখেছেন ওনাকে চাচা? একটু মনে করে বলুন তো। আমি একজন রিক্সাওয়ালা, রিক্সা চালিয়ে জীবনযাপন করি। তো কালকেও আমি রিক্সা চালাচ্ছিলাম, হঠাৎ এই লোক দৌড়ে দৌড়ে এসে আমার রিক্সায় এসে বসে এবং আমায় বলে জলদি রিক্সা চালানো শুরু করতে। আমি জিজ্ঞেস করলাম, কই যাবেন? উনি বললেন জাহান্নামে। তারপর বিশ্রী কিছু গালি দিলেন আমায়। আমি রিক্সা চালানো শুরু করলাম। প্রত্যুষ চৌধুরী অস্থির হয়ে বলল, উনি কোথায় নেমেছিলেন আপনি জানেন? আমাদের নিয়ে যেতে পারবেন সেখানে? হ্যাঁ, কেন নয়। নুয়াস খণ্ডকার বলে, তাহলে আমাদের ওখানেই নিয়ে চলুন। রিক্সাওয়ালা চা খাওয়া শেষ করে ওদের দুজনকে নিয়ে রিক্সা চেপে বসলো। অনেকটা দূরে গিয়ে একটা গিঞ্জি গলির সামনে এসে বললেন, উনি এই গলিতেই ঢুকেছেন। নুয়াস খণ্ডকার রিক্সাওয়ালার হাতে 1000 টাকার নোট দিয়ে বলল,
অনেক ধন্যবাদ আপনাকে। এরপর দুজন মিলে গলিতে ঢুকলো। বিভিন্ন বাড়িতে খুঁজতে লাগলো সোহেলকে। সব বাড়িতে খোঁজ নেওয়ার শেষে বাকি রয় আর একটি বাড়ি। এখন শুধু সেই বাড়িতে খোঁজ নিতে হবে। নুয়াশ এবং প্রত্যুষ দুজনই এক প্রকার নিশ্চিত যে সোহেল যদি কোথাও থাকে তাহলে এই বাড়িতেই আছে। এজন্য দুজন চরম প্রস্তুতি নিল। নুয়াশের কাছে আত্মরক্ষার জন্য সবসময় বন্দুক থাকে। নুয়াশ প্রত্যুষের হাতে একটা বন্দুক দিয়ে নিজের কাছে একটা রেখে দিল। অতঃপর প্রত্যুষকে বলল, তুই সামনের গেটে দিয়ে ডাকবে, আমি পিছনের দরজায় গিয়ে দাঁড়াচ্ছি। আজ ওকে হাতে নাতে ধরতেই হবে। প্রত্যুষ মাথা নাড়িয়ে সায় জানিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ায়। নুয়াশও পিছনের দিকে যায়। প্রত্যুষ কিছুক্ষণ দরজা ধাক্কা দেয়, কিন্তু দরজা করার নামগন্ধ নেই। অনেকক্ষণ পর কেউ এসে দরজা খুলে দেয়। এটা আর কেউ না, সোহেল নিজেই। প্রত্যুষকে দেখে সোহেল তৎক্ষণাৎ দরজা লাগিয়ে পেছনের দরজা দিয়ে পালানোর পরিকল্পনা করে, কিন্তু সে ঘুরে বালি। যেই না সে পেছনের দরজায় গিয়ে খুলেছে, অমনি নুয়াশ খণ্ডকার তার মাথায় বন্দুক ধরে চোখ রাঙিয়ে বলল। সোহেল হাত দুটো তোলে। সেও বোঝা যায় তার আর পালানোর পথ নেই। এখন তার সব কীর্তি সবার সামনে আসবে, সব রহস্যের উন্মোচন ঘটবে। ফাতেমাকে আজ আবার কোর্টে তোলা হয়েছে। আজকের দিনে সবাই ভেবে নিয়েছে ফাতেমাকে কঠিন শাস্তি দেওয়া হবে, কারণ তার নির্দোষ প্রমাণিত হওয়ার তেমন আশা এখনো কেউ দেখছে না। এদিকে কোর্টের সময় ঘনিয়ে আসার পরেও ফাতেমার উকিল প্রত্যুষ চৌধুরী এখনো উপস্থিত হয়নি। এই নিয়ে সবাই বলাবলি করছিল। শ্রেয়া বসে বসে ফাতেমার জন্য প্রার্থনা করছিল। মোহনা, ফাইম ও ফারিয়াকে আগলে বসেছিল। মোহনা ফাইমকে জিজ্ঞাসা করে, মিস্টার প্রত্যুষ চৌধুরী এখনো আসছে না কেন? এই কেসটা জেতার সম্ভাবনা এমনিতেই কম। এখন যদি উনি না আসে তাহলে তো আমরা নিশ্চিত হেরে যাব। ফাইম নিজেও কিছু বুঝতে পারছিল না। তার ভরসা ছিল প্রত্যুষের উপর, যে একমাত্র এই লোকটার পারে তার বোনকে বাঁচাতে। কিন্তু সেই আশাও বিফলে চলে গেল হয়তো। ফাইম দীর্ঘশ্বাস ফেলল। নিজের পাশে বসা ফারিয়ার শক্ত করে জড়িয়ে ধরল। এদিকে শ্রেয়া প্রত্যুষকে কল করে যাচ্ছিল, কিন্তু সে ফোন ধরছিল না। বিপরীত পক্ষের উকিল ইতিমধ্যে বলে উঠলেন, আমার মনে হয় আসামি পক্ষের উকিল বুঝে গেছেন যে এই কেসটা আর জেতা সম্ভব নয়। তাই আজ তিনি এখনো এখানে উপস্থিত হননি। আমি মাননীয় জজ সাহেবের কাছে অনুরোধ করব যে মিস্টার সোহেল হোসেনের মৃত্যুর কেসে তার প্রাক্তন স্ত্রী ফাতেমা যে জড়িত সেই প্রমাণ নিশ্চিত যেহেতু হয়ে গেছে, তাই এবার তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। ফাতেমা নির্লিপ্ত হয়ে সব শুনছিল। সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, যাই হয়ে যাক না কেন সে মেনে নেবে। এজন্য কোনো ধরনের প্রতিক্রিয়াও দেখাচ্ছে না। এমন সময় হঠাৎ করেই আদালতে উপস্থিত হলো প্রত্যুষ, নুয়াশ এবং তাদের সহিত তারা এনেছে সোহেলকে। কোর্টে উপস্থিত সবাই অবাক। এমনকি ফাতেমা সোহেলকে জীবিত দেখে বিস্ফোরিত চোখে তাকালো। হঠাৎ করে যেই কেসের মোড় এভাবে 360 ডিগ্রি ঘুরে যাবে সেটা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। সোহেলকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। সোহেলকে জীবিত দেখে সবাই ভীষণ অবাক, এমনকি জজ সাহেব নিজেও। জজ সাহেব বিস্মিত কাটিয়ে বলে ওঠেন, কম দিন তো হলো না এই প্রফেশনে আছি, কিন্তু এমন কেউ কখনো দেখিনি যে ভিকটিম এভাবে বেঁচে ফেরে। যাই হোক, আপনি নিজের মুখে নিজের সব সুকীর্তি স্বীকার করুন মিস্টার হোসেন। সোহেল একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ফাতেমার কারণে আমাকে এবং আমার বর্তমান স্ত্রী নয়নাকে জেলে যেতে হয়েছে। এজন্য আমাদের দুজনেরই রাগ ছিল ওর উপর। আমি জেল থেকে জামিন পাওয়ার পরেই নয়নার সাথে আমার যোগাযোগ হয়। জেলে গিয়ে আমি ওর সাথে কথা বলি। সেই সময় ও আর আমি দুজনেই একমত হই যে ফাতেমাকে যেভাবে হোক সাহায্য করতে হবে, ওর উপর প্রতিশোধ করতে হবে। ও যেহেতু আমাদের জেলের ভাত খাইয়েছে, এই জন্য আমরা ওকে জেলের ভাত খাওয়ানোর পরিকল্পনা করি। একদিন রাতে নয়না জেল থেকে পালিয়ে আসে। আমি সেদিন বার থেকে বের হয়েছিলাম। এগুলো সব আমাদের সাজানো নাটক ছিল। নয়না মিছিমিছি আমায় ফলো করে, তারপর একটা নকল ছুরি দিয়ে আমার উপর হামলা করে, আর একটা ক্যামেরায় সেটা রেকর্ড হয়ে যায় সে কেউ আমার উপর হামলা করেছে। পরবর্তীতে পরিকল্পনা অনুযায়ী আমি আর নয়না মিলে সেদিন রাতে রাস্তার এক পাগলকে হত্যা করি। তারপর আমার সব পোশাক আশাক তাকে পরিয়ে দেই, নিজের ফোন, এনআইডি কার্ড সব ওর পকেটে রাখি এবং সর্বশেষ ওর মুখ থেতলে দিই। কিছুদিন থেকে আমি এমন একজনকে খুঁজছিলাম।
যার বয়স এবং উচ্চতা আমার মতোই, আর এই পাগলটার সাথে সেটা সম্পূর্ণ মিলে যায়। এরপর আমি ওই নকল ভিডিও ক্লিপটা বানিয়ে নয়নার মাধ্যমে পুলিশে হস্তান্তর করি আর নিজে আত্মগোপনে চলে যাই। জজ সাহেব বললেন, তাহলে ফরেনসিক রিপোর্টে কিভাবে প্রমাণিত হলো যে ওটা আপনার ডেড বডি? সবাই টাকার খেলা। জজ সাহেব খুব রেগে গেলেন আর বললেন, আমি এটা দেখে ভীষণ অবাক হয়েছি যে আজকাল আইন ব্যবস্থাকে কিভাবে টাকা দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে। শুধুমাত্র কটা টাকার বিনিময়ে যদি আইনের লোকেরা এভাবে বিক্রি হয়ে যায় তাহলে তো কিছু করার থাকে না। আমি ফরেনসিক ল্যাবের সাথে জড়িত সব মানুষকে কঠোর থেকে কঠোরতর শাস্তির ব্যবস্থা চাইছি। সোহেল হোসেন এবং নয়না মির্জাকে খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছি এবং ফাতেমা খাতুনকে বেকসুর খালাস করছি।